সেক্ষেত্রে আমাদের শারীরিক যেসব প্রবলেমগুলো থাকে সেখানে সাসপেক্ট করে লিখে রাখতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। যেমন এই পেশেন্টটার আমরা কিছু প্রবলেম পেয়েছি, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, জ্যানথ্যালাজমা, তারপর হচ্ছে ডিসপেনিয়া বা ডিসগাইশিয়া পেয়েছি। এই ধরনের প্রবলেম আমরা পেয়েছি, আমরা এগুলো লিখে রেখেছি যে এখানে। এছাড়া নো প্রবলেম আইডেন্টিফাই পিএনএ, মানে সাইকোনিউট্রিশনাল অ্যাসেসমেন্টে আমরা কোনো প্রবলেম পাইনি। আর প্রবলেম যেগুলো পেয়েছি ডিসগাইশিয়া, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, জ্যানথ্যালাজমা। আসলে এগুলো কি আমি একটু ব্যাখ্যা করি। জ্যানথ্যালাজমা মানে চোখের চারপাশে আমরা হলদে লিপিড পেয়েছি, এটা একটা ডিসলিপিডিমিয়ার লক্ষণ। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস আমরা দেখেছি এবং আইডেন্টিফাই করেছি, লিখে রেখেছি। ডিসগাইশিয়া তার খাবারের অরুচি আমরা লিখে রেখেছি, এখানে লিখে রাখতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার পার্ট। আমরা এরপর দেখব 2 নাম্বার পার্টে কী করতে হয়। আমরা যে এই যে প্রবলেম আইডেন্টিফিকেশন সাসপেক্ট করলাম, এই অনুযায়ী আমাদেরকে ইনভেস্টিগেশন দিতে হবে। যেমন ধরেন জ্যানথ্যালাজমা দেখছি তার চোখের চারপাশে দানাদার হলুদ বর্ণের আছে, তো আমরা এই অনুযায়ী তাকে কি করলাম, লিপিড প্রোফাইল ইনভেস্টিগেশন দিলাম যে তার লিপিড প্রোফাইল দ্যাটস মিন ডিসলিপিডিমিয়া থাকতে পারে। তারপর কি ইনভেস্টিগেশন দিলাম, সিরাম ক্রিয়েটিনিন, টিএসএইচ, ইউরিনারি, তারপর ইউএসজি, ডাব্লিউএ, আমরা এগুলো ইনভেস্টিগেশন দিয়েছি। তাহলে কি হলো, প্রবলেম আইডেন্টিফিকেশন করলাম, তারপর ইনভেস্টিগেশন গেলাম, 2 নাম্বার পার্ট। 3 নাম্বারে আমরা এই প্রবলেম ইনভেস্টিগেশনের উপর বেস করে প্রয়োজন অনুসারে তাকে সাপ্লিমেন্টেশন দিব। যেমন এই পেশেন্টটাকে সাপ্লিমেন্টেশন দেওয়া হয়েছিল গার্লিক অ্যাপ, এটা গার্লিক অয়েল, তারপর হচ্ছে নিউরোবেস B1 B12 B6 আর ওলিস্ট্যাট লাইপাস ব্লকার। এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্টেশন করা হয়েছে, এর হচ্ছে 3 নাম্বার পার্ট। 4 নাম্বার পার্টে হচ্ছে ডায়েট চার্ট। ডায়েট চার্টের ভিতর বা 3টা পার্ট আছে, একটা হচ্ছে ফুড সিলেকশন প্ল্যান, মেনু প্ল্যান এবং ক্যালোরি ক্যালকুলেশন করে তার গ্রাম লিখে দেখা কোন খাবারটা কত গ্রাম খাবে সকাল দুপুর রাত। এই হচ্ছে আমাদের 4 নাম্বার পার্ট। 5 নাম্বারে আসবে লাইফস্টাইল মডিফিকেশন, যেমন কিডনি পেশেন্টদের ক্ষেত্রে, সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয় লাইফস্টাইল মডিফিকেশন, অথবা ডায়াবেটিস পেশেন্ট, আর্থাইটিস পেশেন্ট, অথবা পিসিওএস পেশেন্ট বা বর্তমান পিএমওএস, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে খুব প্রয়োজন হয় লাইফস্টাইল মডিফিকেশন। কয়টা পার্ট গেল, 5টা পার্ট, এবং এই 5টা পার্ট সম্পর্কে আমরা ছোটো ছোটো করে একটু দেখব। যেমন প্রবলেম আইডেন্টিফিকেশন, সাইকোনিউট্রিশনাল অ্যাসেসমেন্ট বলেন বা ফিজিক্যাল প্রবলেম আইডেন্টিফাই, এখানে শত আছে, তো আমাদের সবগুলো জানতে হবে। ইনভেস্টিগেশন, অনেক ইনভেস্টিগেশন আছে, প্রপার নলেজ রাখতে হবে। ইনভেস্টিগেশন রিপোর্ট রিডিং, ইনভেস্টিগেশন অর্ডার, কোন ইনভেস্টিগেশন কীভাবে দেয়। যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে ওজিটিটি, HbA1c, RVS সবই দেওয়া হয়। ইলেকট্রোপোরেসিস, কখন কোন অর্ডারটা দিতে হয় সেটাও একটা সাপ্লিমেন্ট ইনভেস্টিগেশন অর্ডার, সেটাও জানতে হবে। এরপর 3 নাম্বারে হচ্ছে সাপ্লিমেন্টেশন, 4 নাম্বারে ডায়েট চার্ট, আর 5 নাম্বার লাইফস্টাইল। ডায়েট চার্টের 3টা পার্ট বলেছি, ফুড সিলেকশন প্ল্যান, মেনু প্ল্যান, ক্যালোরি ক্যালকুলেশন করে ওয়েট, এই 3টা পার্ট। আমাকে কেউ একজন এটা একটু ছোটো করে আমি যা বলেছি একজন ব্যাখ্যা করুন, যে কেউ, অবশ্যই আমার পেইড ব্যাচের কেউ না, যদি কেউ থেকে থাকেন এখানে আমি জানি না, কেউ যদি থেকে থাকেন একজন যে কেউ ব্যাখ্যা করবেন, পেইড ব্যাচের কেউ না, আমার এমনি বাইরে যদি কেউ থাকেন যে কেউ ব্যাখ্যা করেন। একজন একটু কি ব্যাখ্যা করবেন যে কেউ, আরেকবার তাহলে একটু রিভাইজ হয়ে যেত, আমরা খুব দ্রুতই ক্লাস শেষ করব, চলা খুব তাড়াতাড়ি, আমরা 5টা পার্ট দেখে ফেলেছি। আচ্ছা যাক, আমি আগে যাই, আপনারা হয়তো বা বুঝতে পারছেন কিনা একজন একটু রেসপন্স করুন। 1 নাম্বারে প্রবলেম আইডেন্টিফাই অ্যান্ড সাসপেক্ট, 2 নাম্বার ইনভেস্টিগেশন, 3 নাম্বার সাপ্লিমেন্টেশন, 4 নাম্বারে ডায়েট চার্ট, 5 নাম্বার লাইফস্টাইল। জি অবশ্যই। ফার্স্ট অফ অল স্যার, আমরা হচ্ছে পেশেন্টের কমপ্লিকেশনগুলো নিব আর কি, চিপ কমপ্লেনগুলো। চিপ কমপ্লেনগুলো নেওয়ার পরে স্যার যে সমস্যাগুলো পাইলাম ওই রিলেটেড আমরা ইনভেস্টিগেশনগুলো দিব। ইনভেস্টিগেশনগুলো দেওয়ার পরে আমরা তার হচ্ছে যে ইনভেস্টিগেশন দেওয়ার পরে যে রিপোর্টটা পাবো, ওইটার ভিত্তিতে আমরা এই যে মানে প্রোডাক্টগুলো লিখবো আর কি। লেখার পরে হ্যাঁ, তারপর হচ্ছে আমরা সাপ্লিমেন্ট দিব, দেওয়ার পরে হচ্ছে তার আমরা ডায়েট চার্ট করে দিব আর কি। পাঁচটা পার্ট খুব ভালো করে মনে রাখবো, আমরা এই 5টা পার্ট তারপর হচ্ছে আমরা লাইফস্টাইলগুলো বলে দেব স্যার। হ্যাঁ, আমরা এই 5টা পার্ট একটু ছোট ছোট করে দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাঙ্কস। আচ্ছা, ভেরি থ্যাংক ইউ, যিনি বলেছেন অনেক ভালো বলেছেন ইনশাআল্লাহ। ছোট ছোট করে দেখবো।
আচ্ছা, আমরা প্রথমেই দিই আমাদের যখন আমরা এক এক করে দেখি, এটা হচ্ছে কিলোনাইশিয়া। এই ধরনের প্রবলেম নিয়ে যখন আসবে আমরা লিখবো পেশেন্টের কিলোনাইশিয়া, হাত পা হচ্ছে অনেকটা নীলচে ভাব হয়ে যাবে, এটা অক্সিজেনের অভাবে হয়, হিমোগ্লোবিনের অভাব থাকলে হয়, এই ধরনের প্রবলেম হয়। আমাদের পেশেন্টের পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলার ভিতর পার্থক্য বুঝতে হবে। এটা একটা গ্যাস্ট্রাইটিস পেশেন্ট বা হচ্ছে গ্যাস্ট্রিক পেপটিক আলসার হলে এই ধরনের হয়। আমরা সামনে আরেকটু ভালোভাবে দেখবো গ্যাস্ট্রাইটিস পেশেন্ট কীরকম হয়, আলসার পেশেন্ট কীরকম হয়, রিপোর্ট দেখে বুঝতে হবে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, আমাদের মুখের চারপাশে এরকম থাকতে পারে। এরপর হচ্ছে এটা হচ্ছে স্টোমাটাইটিস, আমাদের ঠোঁটে এরকম সাদা লালচে ভাব থাকতে পারে, এটা ভিটামিন রিবোফ্লাভিনের অভাবেও হয়ে থাকে। এটা হচ্ছে যে আরেকটু আগে যেটা বললাম জ্যানথ্যালেজমা, এটা হচ্ছে লিপিড আমাদের চারপাশে এভাবে ডিপোজিট হতে পারে, যেটা ডিসলিপিডিমিয়ার লক্ষণ। তারপর হচ্ছে এই যে আমরা টাং দেখেও অনেক সময় সাসপেক্ট করবো পেশেন্টের কী কী প্রবলেম হতে পারে। যেমন পিঙ্ক দেখলে এক ধরনের, পেইল দেখলে হচ্ছে পসিবল হচ্ছে লো আয়রন, তারপর রেড দেখলে হচ্ছে ভিটামিন ভি ডেফিসিয়েন্সি হতে পারে, পার্পেল হচ্ছে পুয়ার সার্কুলেশন, হোয়াইট থাকলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ব্লু থাকলে লো অক্সিজেন থাকতে পারে। আমরা হচ্ছে টাং দেখেও অনেক সাসপেক্ট করবো প্রবলেমগুলো। এরপর আমরা চোখ দেখে কিভাবে সাসপেক্ট করব যে ইয়েলো থাকলে জন্ডিস অথবা পাফি বা সোলারেট থাকলে কিডনি প্রবলেম হতে পারে। আমরা এই ধরনের প্রবলেম দেখলে কি টেস্ট দিব? ক্রিয়েটিনিন টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিনারি সিবিসি। হ্যাঁ, ড্রাই বা ইচিং থাকলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হতে পারে, পেইল আই থাকলে অ্যানিমিয়া থাকতে পারে। অ্যানিমিয়া থাকলে আমরা কি দিব? এইচবি ইলেকট্রোপোরেসিস বা আমরা সিবিসি দিতে পারি, অথবা প্রয়োজন অনুসারে সিরাম ফ্রেটিনিন দিতে পারি। হ্যাঁ, এখানে আরও অনেকগুলাই লেখা আছে, একটু দেখে নেবেন যে ডিহাইড্রেশনে চোখ কেমন হয়, এগুলো আমি আগে যাই। হ্যাঁ, এরপর এটা হচ্ছে একটা এই ধরনের পেশেন্ট দেখলে পেটে যদি পানি চলে আসে, এটা হচ্ছে অ্যাসাইটিস, পেশেন্টের নেফ্রোটোনেফ্রাইটিস কিডনি সমস্যার কারণে অথবা লিভার সিরোসিসের কারণে পেশেন্টের অ্যাসাইটিস হতে পারে, পেটে পানি চলে আসতে পারে, এই ধরনের সমস্যাগুলো। এটা হচ্ছে অ্যালোপেসিয়া, পেশেন্টের টাক করতে পারে, এটা ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে হয়। এটা হচ্ছে বার্নিং ফিট সিনড্রোম, ডায়াবেটিস পেশেন্টদের খুব বেশি হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি, পা জ্বালা পোড়া করে, এই ক্ষেত্রে আমরা লিখে রাখবো বার্নিং ফিট সিনড্রোম। এই যে এটা আমি আরেকটু আগে যেটা দেখাইছিলাম, এটা হচ্ছে একটা এন্ডোস্কোপি রিপোর্ট। এই ধরনের রিপোর্টে যদি এই ধরনের রেড লাইনিং থাকে, দ্যাটস মিন ইটস ইন্ডিকেট আমাদের হচ্ছে গ্যাস্ট্রাইটিস। বুঝতে পারছেন? গ্যাস্ট্রাইটিস পেশেন্টের ডায়েট প্ল্যানটাই আমরা আজকে দেখাবো সবার শেষে। খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখলে একটা ডায়েট প্ল্যান দেখলে আমরা নিজেরাও আসলে বুঝতে পারবেন যে কীভাবে ডায়েট প্ল্যান করতে হয়। আমরা আজকে গ্যাস্ট্রাইটিস পেশেন্টেরই দেখবো একটা ডায়েট প্ল্যান, কিন্তু গ্যাস্ট্রাইটিস পেশেন্ট আগে তো আইডেন্টিফাই করতে হবে গ্যাস্ট্রাইটিস, এটা এন্ডোস্কোপি রিপোর্টের মাধ্যমে আমরা দেখবো। এটা হচ্ছে প্যারাটাইটিস স্পট, ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে এরকম হতে পারে। এটা হচ্ছে বাউয়েস লাইন, আয়রন এবং ভিটামিন বি ভিটামিনের কমপ্লেক্স দুইটার অভাবই যদি হয় তাহলে বাউয়েস লাইন আমাদের নখে দেখা দিতে পারে। তারপর হচ্ছে হাইপোপ্লাসিয়া হতে পারে, এটা ক্যালসিয়াম আয়রন, এটা একটা ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে হয়। আমাদের জিহ্বা বা আমাদের হচ্ছে দাঁতগুলার সাইজ হচ্ছে অনেকটা এরকম হয়ে যাবে। আমরা বেশ কিছু সাইন সিমটম দেখছি, এরকম অসংখ্য সাইন সিমটম আছে, এগুলো সম্পর্কে বিস্তারিত এবং ব্যাখ্যা আকারে জানতে হবে। যেমন আমরা পেশেন্ট ইউরিনের কালার জিজ্ঞেস করতে পারি, ব্রাইট ইয়েলো যদি ইউরিন থাকে তাহলে এক্সেস বি ভিটামিনের কি থাকতে পারে। আমরা অনেক সময় বলি যে ওয়াটার সলিউবল ভিটামিন বি এবং সি অনেক বেশি খেলে সমস্যা নেই, কিন্তু আদার্স ভিটামিনগুলা ফ্যাট সলিউবলগুলা খেলে টক্সিসিটি হতে পারে, এরকম না। ওয়াটার সলিউবল ভিটামিনও নির্দিষ্ট মাত্রায় খেতে হবে। আমরা আজকে সাপ্লিমেন্টেশনের ভিতরে দেখবো এগুলা। ঠিক আছে, আমরা তাহলে প্রথম কি শেষ করলাম? আমরা শেষ করে ফেললাম, যা যা দেখবো এরকম অসংখ্য আছে, আমি জাস্ট কয়েকটা দেখানোর জন্য দেখিয়েছি। হ্যাঁ, এরপর 1 নাম্বারের পর আমাদের কি আসবে কেউ একজন বলুন? প্রবলেম আইডেন্টিফিকেশন, এরপর আমাদের কি আসবে? কেউ একজন বলুন এরপর আমাদের কি আসবে? আমরা কি তারপর এই প্রবলেম দেখে কি লিখবো? ইনভেস্টিগেশন নাকি? জি, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা এবার একটু ইনভেস্টিগেশনগুলো দেখি। অনেক ধরনের ইনভেস্টিগেশন আছে, এর ভিতর যেমন ধরেন টিএসএইচ লেভেল, আমরা যখন ইনভেস্টিগেশন দেবো এরকম হবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি বেশি থাকে তাহলে বুঝতে হবে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয়? পেশেন্টের ওয়েট বেড়ে যায়। আমাদের কাছে যখন অনেক পেশেন্ট এসে অভিযোগ করবে যে আমাদের থাইরয়েড হরমোনটা আমরা হচ্ছে অনেক কম খাই স্যার, কিন্তু আমার কাছেই আসে অনেক কম খাই কিন্তু আমার ওয়েট বেড়ে যাচ্ছে,
নর্মাল একটা অভিযোগ থাকে। ওয়েট বাড়ার অনেক কারণ আছে। হাইপোথাইরয়েডিজম থাকলে পেশেন্টের ওয়েট বেড়ে যাবে, সে অনেক কম খেলেও। এছাড়া মেটাবলিজম স্লো হয়ে যেতে পারে। মেটাবলিজম কিভাবে আমরা আইডেন্টিফাই করব? তার কথার মাধ্যমে বুঝতে হবে তার মেটাবলিজম স্লো না ফাস্ট, এবং মেটাবলিজম ফাস্ট করার জন্য কিছু স্পেসিফিক খাবার আছে। হ্যাঁ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি আবার কম থাকে তাহলে হাইপার থাইরয়েডিজম থাকলে কি হবে? পেশেন্ট যতই খায় তার ওয়েটটা দিন দিন কমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা বিষয় অনেকে বুঝে না, হাইপার থাইরয়েডিজম দেখে যে দিন দিন ওয়েট কমে যায়, কিন্তু এটা আরেকটাও কারণ থাকতে পারে, কিডনির প্রবলেম। কিডনির হচ্ছে নেফ্রোনেফ্রাইটিস বা আদার প্রবলেমের কারণে যদি কিডনিতে অ্যালবুমিন পাস হয় ইউরিনের মাধ্যমে, সেক্ষেত্রে তার ওয়েট কমে যাবে। মানুষ ভুল করে বিভিন্ন প্রোটিন সাপ্লিমেন্ট দোকান থেকে কিনে খায়, এতে আরও হিতে বিপরীত হয়, কিডনিটা আরও বেশি ড্যামেজ হয়ে যায়। আমরা এখন একটা কিডনি তাহলে ইউরিনারি রিপোর্ট দেখি আগে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা দু একটা আরও টেস্টের নাম বলে যাই এখানে, যেমন এই কয়েকটা টেস্ট আছে। ALT অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এটা একটা লিভার ফাংশন টেস্ট। এটা লিভারের একটা এনজাইম। লিভার সেল যখন ড্যামেজ হয় এটা ব্লাডে আসে এবং এর মাত্রা বেড়ে যায়। যে দেখুন এই পেশেন্টের 58। এটা লিভার সিরোসিস বা লিভার ফাংশন টেস্ট হিসাবে দেখা হয় ALT। তারপর এই একটা লিপিড প্রোফাইল টেস্ট আছে, তার হচ্ছে HDL LDL ট্রাইগ্লিসারাইড কীরকম, আমরা এটা হচ্ছে এখানে দেখা হয়। এটা একটা ফাইব্রো স্ক্যান রিপোর্ট, যে পেশেন্টের ফ্যাটি লিভার কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, কত পার্সেন্ট ফ্যাট ডিপোজিট হয়েছে, ফাইব্রো স্ক্যান রিপোর্ট রিডিং করতে হবে। এগুলো ইনশাল্লাহ আমরা পেইড ব্যাচে সুন্দরভাবে দেখাবো। আচ্ছা, আমি যে কথায় ছিলাম, একটা ইউরিন আরই রিপোর্ট আমরা যদি দেখি, ইউরিন আরির ভিতরে এখানে দেখবো ফিজিক্যাল এক্সামিনেশন, কালার অনেক কিছু দেওয়া আছে, কেমিক্যাল এক্সামিনেশন, তারপর হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আমরা একটু কেমিক্যাল এক্সামিনেশনের ভিতর দেখবো প্রোটিন আর সুগার, দ্যাটস মিন অ্যালবুমিনুরিয়া বা গ্লুকোসুরিয়া থাকলে এখানে অ্যাবসেন্ট থাকবে না, প্লাস প্লাস থাকবে। এই পেশেন্ট মোটামুটি সুস্থ আছে, এই জন্য কোনো সমস্যা নেই। প্রোটিনের জায়গায় যদি প্লাস 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 থাকে তাহলে অ্যালবুমিনুরিয়া বা প্রোটিন ইউরিয়া, আর সুগার থাকলে গ্লুকোসোরিয়া। বুঝতে পারছেন? আর পার্সেল যদি বেশি বা কম থাকে তার মানে ইউটিআই ইনফেকশন হয়েছে। হ্যাঁ, আর এটা এখানে যদি আদার ক্রিস্টাল বা পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার কিডনিতে স্টোন থাকতে পারে। হ্যাঁ, এর জন্য ইউরিনারির জন্য আবার সাপ্লিমেন্ট আছে, আমরা দেখবো ইউটিআই ইনফেকশন থাকলে কোন সাপ্লিমেন্ট, ক্রানবেরি সিরাপ কীভাবে দেওয়া হয়। আমরা এবার একটা অসুস্থ পেশেন্টের আমরা একটা রাইট বা মানে কী দেখবো আর কি, যে ইউরিনারি রিপোর্ট। এই যে দেখুন একটা অসুস্থ পেশেন্ট, এখানে দেখুন সুগার প্লাস প্লাস, অ্যালবুমিন নীল, মানে অ্যালবুমিন যাচ্ছে না বাট সুগার যাচ্ছে, দ্যাটস মিন পেশেন্টের গ্লুকোসোরিয়া আছে। রেড সেল বা হোয়াইট সেল পেশেন্টের অনেক বেশি, দ্যাটস মিন ইউটিআই ইনফেকশন আছে, তার গ্লুকোসোরিয়া আছে। এখানে অ্যালবুমিন যদি প্লাস প্লাস থাকতো দ্যাটস মিন তার প্রস্রাবের মাধ্যমে অ্যালবুমিন যাচ্ছে। অ্যালবুমিন গেলে কি হবে? শরীর দ্রুত ওয়েট কমবে, এবং অ্যালবুমিন রিচ সোর্স আমাদের ডায়েট প্ল্যান করতে হবে। অ্যালবুমিন কিসে থাকে? ডিমে থাকে। তাহলে তাকে কি বলতে হবে? সকাল বিকাল 2টা ডিমের সাদা অংশ খেতে হবে অ্যালবুমিন সোর্সের জন্য। বুঝতে পারছেন? এইভাবেই আসলে ইনভেস্টিগেশন বেসড ডায়েট প্ল্যান করা শিখতে হবে, আদারওয়াইজ কোনো লাভ নেই। বুঝতে পারছেন? এই ধরেন অ্যালবুমিন প্লাস প্লাস অ্যালবুমিনুরিয়া আছে, তাকে অ্যালবুমিন রিচ সোর্স দিতে হবে। এইভাবেই প্রত্যেকটা ক্ষেত্রে দিতে হবে। যেমন এখানে যদি ধরেন অক্সালেট থাকতো বা অনেক ক্রিস্টাল থাকতো তাহলে তার কিডনিতে কি আছে আমাদের পাথর থাকতে পারে, তাহলে আমরা ক্রানবেরি সিরাপ দিতে পারবো না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আবার কিডনির কিছু ক্ষেত্রে ইউটিআই ইনফেকশনের ক্ষেত্রে ক্রানবেরি সিরাপ ভালো কাজ করে, কিন্তু কিডনিতে পাথর থাকলে দিতে পারবো না। আমরা সাপ্লিমেন্টেশন দেখবো, আমরা আরও দু একটা ইনভেস্টিগেশনের নাম জানি এরপর। যেমন এই যে এটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন টেস্ট, এটা GFR গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট বা কিডনির ফিল্ট্রেশন রেটকে হচ্ছে চেক করে, বা আমরা বুঝতে পারবো আমাদের কিডনিটা কতটা ভালো আছে ক্রিয়েটিনিন টেস্টের মাধ্যমে। এগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের দেখতে হবে এবং জানতে হবে। আচ্ছা, আমরা আর আগাই না, এগুলো আসলে আমরা পেইড ক্লাসে খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে এক এক করে দেখাবো। মাত্র 2-3টা টেস্ট দেখালাম, 2-3টা সাসপেক্ট করে আমাদের আইডেন্টিফাই করা শিখালাম। এই ধরনের অনেক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক আছে আরও, আমাদের সব শিখে এক্সপার্ট হিসাবে কাজ করতে হবে আমরা। আচ্ছা, ইনভেস্টিগেশন এরপর আমরা কি দেখবো, কেউ একজন বলুন। এরপর আমরা দেখব সাপ্লিমেন্টেশন। হ্যাঁ, সাপ্লিমেন্টেশন কিভাবে করতে হয়, আপনারা এই দুইটা বুঝেছেন কিনা একটু কেউ একজন রেসপন্স করেন।
আপনারা কেউ যদি রেসপন্স, আচ্ছা বুঝতে পারছেন, তাহলে আমরা একটু সাপ্লিমেন্টেশনগুলো জাস্ট দেখা যাই। অনেক ধরনের সাপ্লিমেন্টেশন আছে। আমরা কয়েকটা সাপ্লিমেন্টেশন যদি দেখি একটু, এই যে দেখুন আমরা সাপ্লিমেন্টেশন আগে ইনভেস্টিগেশন অর্ডার দেখি। দেখুন ডায়াবেটিসের জন্য আরভিএস দেওয়া যেতে পারে, র্যান্ডম ব্লাড সুগার। এটা হচ্ছে ফলস পজিটিভ আসতে পারে পেশেন্টের ক্ষেত্রে। ফলস পজিটিভ কি, ফলস নেগেটিভ কি, আবার গোল্ড স্ট্যান্ডার্ড কি, এগুলো একটু বুঝতে হবে। তো এক্ষেত্রে আমরা এটা ওভারকাম করার জন্য ওজিটি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট দিয়ে থাকি। এখন ধরেন একটা পেশেন্ট আসছে যার বয়স 22 বছর উইথ ফ্যাটি লিভার এবং তার হচ্ছে গ্লুকোজ লেভেল অনেক বেশি। আমরা তো জানি টাইপ 1 এর ক্ষেত্রে এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়েট প্ল্যান আলাদা আলাদা হয় এবং টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিনের সাথে অ্যাডজাস্ট করা লাগে, টাইপ 2 এর ক্ষেত্রে লাইফস্টাইলের সাথে। তো আমরা আসলে কিভাবে ডায়েট প্ল্যান করবো? উনি কি টাইপ 1 পেশেন্ট না টাইপ 2 পেশেন্ট? কেউ কি একজন বলতে পারবেন? পেশেন্টের বয়স 22, ফ্যাটি লিভার আছে, গ্লুকোজ লেভেল অনেক বেশি। এটা কি টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2? কেউ একজন বলুন। আমরা একটু আলোচনা করতে করতে ইনশাআল্লাহ শিখবো। টাইপ 2। আচ্ছা কিভাবে বললেন টাইপ 2? কারণ টাইপ 2 কিভাবে বললেন? এটাই তো হচ্ছে প্রাইমারি ডায়াবেটিস বলা যায়, যেহেতু 22 বললেন ভাই, সেকেন্ড আইডিয়া 22 তো অটোইমিউন ডিজিজ বা আদার্স কারণে তো টাইপ 1 হতে পারে 22 হলে। আবার অন্যদিক দিয়ে ফ্যাটি লিভার টাইপ 2 কে ইন্ডিকেট করে। তো আপনি কিভাবে টাইপ 1 না টাইপ 2 কিভাবে আসলে বুঝবেন? টাইপ 1 এবং টাইপ 2 বোঝার ক্ষেত্রে তাকে সি পেপটাইড টেস্ট করতে হবে বা হুমাইয়ার করতে হবে। হ্যাঁ, ইনসুলিন রেসিস্টেন্সি দেখতে হবে। উনি টাইপ 1 না টাইপ 2 আসলে নিশ্চিত হতে হবে টেস্ট করে, তারপর আমরা তাকে ডায়েট প্ল্যান করবো। অথবা HbA1c হিমোগ্লোবিন A1c করা হয়। এটা হচ্ছে অ্যাভারেজ গ্লুকোজ লেভেলের যে স্পাইক করছে ওটা ইস্যু কার্যের জন্য HbA1c করা হয়। বুঝতে পারছেন? এখন আমরা কখন আরবিএস, ওজিটি, সিপেপটাইড, HbA1c সব কিছুই তো ডায়াবেটিসের জন্য, কখন কোনটা দিব এটা বুঝতে হবে। এই ধরনের অনেক আছে, আমরা একটু দেখে নিব। এটাই হচ্ছে সাপ্লিমেন্ট অর্ডার বা বিটা এসসিজি আছে একটা ইনভেস্টিগেশন, যেটা আসলে প্রেগনেন্সি আইডেন্টিফাই করার জন্য হয়। কিন্তু অ্যাটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সময় প্রেগনেন্ট না হলেও বিটা এসসিজি বেড়ে যেতে পারে। এগুলো নিয়ে আমরা আলোচনা না করলাম। আচ্ছা আমরা এবার কিছু সাপ্লিমেন্ট দেখি, জাস্ট নাম। হ্যাঁ, যেমন হচ্ছে গার্লিক অ্যাপ, এটা একটা গার্লিক অয়েল। ডিসলিপিডিমিয়া বা হাইপারলিপিডিমিয়া, এরিথ্রোস্ক্লেরোসিস অথবা মাইল্ড হাইপারটেনশন ইউজ করা হয়। এটার আমরা ফার্মাকোলজি জানতে হবে, ডোজমেন্ট। এটা হচ্ছে অ্যান্টিপ্লাটলেট এবং অ্যান্টিকোয়াগুলেন্ট বা অরফারিন ওষুধের সাথে ইউজ করা যায় না, অ্যাসপিরিনের সাথে দেওয়া যাবে না। কোন ওষুধের সাথে কোনটা দেওয়া যাবে না সেটা আমাদের জানতে হবে। ইভিনিং প্রাইমাস অয়েল, এটাও একটা সাপ্লিমেন্ট। এটা বেসিক্যালি দেওয়া হয় আপনার আমাদের যে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোমের ক্ষেত্রে দেওয়া হয়, অথবা এই ক্ষেত্রে দেওয়া হয় আর কি। হাইপারটেনশনের ক্ষেত্রে অনেক সময় দেওয়া হতে পারে। আমরা একটু দেখবো এগুলো ইস্যুগুলো, এগুলো পড়ে বুঝে তারপর করতে হবে। আমি জাস্ট সাপ্লিমেন্টেশনের নামগুলো এবং ডোজমেন্ট বলি। এটা হচ্ছে Q10 কোএনজাইম কিউবিডেকারনন। এটা হচ্ছে বেসিক্যালি দেওয়া হয় আমাদের এনজাইম। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার কেন দেওয়া হয় এটা আমরা একটু দেখবো ইন্ডিকেশনের ভিতর। কোএনজাইম Q10 ইউবিডেকারনন হুইচ ইজ ফ্যাট সলিউবল লাইক ভিটামিন। এটা হচ্ছে বেসিক্যালি ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশনের ক্ষেত্রে, অথবা যেসব মা বোনদের বাচ্চা হয় না প্রেগনেন্ট ক্ষেত্রে ওই সময় হচ্ছে Q10 কোএনজাইম দেওয়া হয়। আমরা একটু সাপ্লিমেন্টেশনের ডোজমেন্টগুলো দেখবো, ইন্ডিকেশন দেখবো। বিটা ব্লকারের কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না সেটাও দেখবো। অরফারিন, বিটা ব্লকার অথবা অ্যান্টি ডায়াবেটিক বা অ্যান্টিলেপটিক অ্যান্টি এপিলেপটিক ওষুধের সাথে দেওয়া যাবে না। অ্যান্টি ডায়াবেটিক বলতে মেটফরমিন, গ্লিকাজাইড এই ধরনের ওষুধের সাথে আমরা হচ্ছে দিতে পারবো না। আরেকটা হচ্ছে কায়োইনসিটল অথবা মায়োইনসিটল। এটা বেসিক্যালি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে দেওয়া হয়, অথবা ইনফার্টিলিটির ক্ষেত্রে ইউজ করা হয়। Q10 কোএনজাইমও ইনফার্টিলিটির ক্ষেত্রে দেওয়া হয়। আর এটা ডোজমেন্টটা বুঝতে হবে। ফার্মাকোলজি আছে, আমরা এগুলো ইনশাল্লাহ পড়াবো সব সুন্দর করে, জাস্ট দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা যদি বলি কায়োইনসিটল বা ডিমায়োইনসিটল, এটা হচ্ছে ডিগক্সিন জাতীয় ওষুধের সাথে দেওয়া যাবে না। হার্টের যে ওষুধ এগুলোর সাথে এই সাপ্লিমেন্ট দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে বিটারামেলন এক্সট্রাক্ট, এটা হচ্ছে করলার এক্সট্রাক্ট। এটা ব্লাড গ্লুকোজকে রেগুলেট করে। এটা হচ্ছে প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস পেশেন্টেরকে দেওয়া হয়, যেটা হচ্ছে 1-2 ডোজমেন্ট দেওয়া আছে।
আর কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন একটা পেশেন্টের, যেমন ডায়াবেটিস পেশেন্ট ম্যাক্সিমাম সময় মেটফর্মিন বা গ্লিকাজাইড জাতীয় ওষুধ খায়, যখন এটা খাবে আমরা সাথে সাথে বিটামিলন স্টার্ট সাপ্লিমেন্টেশন করতে পারবো না, কজ তার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে। ডায়াবেটিস পেশেন্টের গ্লুকোজ বেড়ে গেলে কন্ট্রোল করা যায়, কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেলে এটা আরও ভয়ঙ্কর হতে পারে। আরেকটা হচ্ছে এই একটা সাপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে ট্রুমেগা। ট্রুমেগা দ্যাটস মিন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা আসলে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় আমরা হচ্ছে ইন্ডিকেশনটা দেখবো, ডোজমেন্টটা দেখবো, এখানে দেওয়া আছে। যখন ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় সেক্ষেত্রে দেওয়া হয়। একটা সুন্দর বিষয় কি দেখতে পাচ্ছেন আপনারা, যখন ডিসলিপিডিয়ামে হবে ডোজমেন্ট হবে একরকম, যখন জয়েন্ট ইনফ্লামেশন বা আর্থাইটিসের ক্ষেত্রে হবে একরকম, মুড ডিসঅর্ডার বা ইম্পালস কন্ট্রোল এজ রিলেটেড মাস্কুলার ডিজেনারেশনের ক্ষেত্রে একরকম, মায়োকার্ডিয়ালের ক্ষেত্রে একরকম, মায়োকার্ডিয়াল ইনফেকশন পেশেন্টের ক্ষেত্রে একরকম আমাদের ডোজমেন্টটা চেঞ্জ হবে। হ্যাঁ, এগুলো আমরা ইনশাল্লাহ পড়বো। আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি কত ধরনের সাপ্লিমেন্ট থাকতে পারে। ভিটামিন সি সাপ্লিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি ওয়াটার সলিবল, চাইলেই খাওয়া যায়, কোন কোন ক্ষেত্রে খাওয়া যাবে কোন কোন ক্ষেত্রে খাওয়া যাবে না, খুবই গুরুত্বপূর্ণ। এবং ইন্ডিকেশন কি কি, ওন হিলিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, আয়রন অ্যাবজর্পশনের জন্য বাড়ানো হয়, কোলাজেন কানেক্ট ফর্মের জন্য দেওয়া হতে পারে, ফার্মাকোলজিও দেখব। এগুলো আমি আসলে পেইড ব্যাচে পড়াই, আপনাদের জাস্ট জানানোর জন্য এইটুকুই। আর আমরা একটু দেখবো ইন্টারেকশন, কোন কোন ওষুধের ক্ষেত্রে আসলে আমরা ভিটামিন সি দিতে পারবো না। অ্যামিনোফাইলিন বা ব্লিওমাইসিন বা এরিথ্রোমাইসিন, ল্যাক্টোবায়োনেট, নেফিসিলিন, এই ধরনের যেই ওষুধগুলো আছে এগুলোর সাথে ভিটামিন সি দেওয়া যাবেই না। বুঝতে পারছেন? সাইড ইফেক্ট যদি বলি, অতিরিক্ত ভিটামিন সি খেলে আয়রন অ্যাবজর্পশন বাড়ে, বেশ কিছু সমস্যা হতে পারে, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, হিমোক্রোমাটোসিস বা হাইপার অক্সালিউরিয়া, এই ধরনের প্রবলেম হতে পারে ভিটামিন সি বেশি খেলে। তাহলে এগুলা কি আসলে, থ্যালাসেমিয়া কি জানি, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া কি? আমরা শুধু অ্যানিমিয়া দেখলে আয়রন সাপ্লিমেন্টেশন করে, এটা খুবই ভয়ানক, এটা বুঝে শুনে করতে হবে। অ্যানিমিয়া অনেক কারণে হতে পারে, অ্যানিমিয়া মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, অনেক ধরনের অ্যানিমিয়া আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। তো সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া কি কেউ কি একজন বলতে পারবেন? যে কেউ, আপনারা প্রায় 40-50 জন আছেন, যে কেউ একজন, আমরা একটু রেসপন্স করে সুন্দরভাবে পড়াশোনা করলে একটা পরিবারের মতো বিষয়গুলো আসলে অনেক সুন্দর হবে আমার মনে হয়। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াটা আসলে কি আপনারা কি শুনতে পাচ্ছেন? সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া কি আসলে? সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে যে কোনো অনেক কারণেই আয়রন বললাম আমি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, আয়রন ডেফিসি, ভিটামিন বি 12, আরও বেশ কয়েক ধরনের অ্যানিমিয়া আছে। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া যখন আমাদের অস্থিমজ্জাগুলো আয়রন হচ্ছে, আমাদের বি 12 বা আমাদের আরবিএসি যেটা প্রয়োজন সেটা তৈরি করতে পারে না, যে কারণে আমাদের হিমোগ্লোবিন কম হয় এবং অ্যানিমিয়া হতে পারে। আমাদের অস্থিমজ্জার ক্ষয়ের কারণে এই ধরনের সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া হয়ে থাকে। আর হিমোক্রোমাটোসিস হচ্ছে আমাদের আয়রন যখন শরীরে অতিরিক্ত পরিমাণে যাবে, যেমন ধরেন আমরা ভিটামিন সি ওভারডোজ খেলাম অনেক বেশি প্রয়োজনের তুলনায়, তখন কি হবে, আয়রন শরীরে অত্যাধিক বেশি পরিমাণে হচ্ছে আয়রন আমাদের শরীরে অ্যাবজর্ব হবে। এর ফলে আমাদের হাড়, লিভার, অন্যান্য অর্গানগুলোতে আমাদের আয়রনের পরিমাণ বেশি ডিপোজিট হবে, যেটা হচ্ছে একটা ক্ষতির কারণ হবে। এটা হচ্ছে হিমোক্রোমাটোসিস। হাইপার অক্সালিউরিয়া, মানে আমাদের ইউরিনের মাধ্যমে অক্সালেট বা এই ধরনের পদার্থ যাবে। আমরা একটু তাড়াতাড়ি বলতেছি তো মুখে ফাবলিং হতে পারে, স্লিপ অফ টাং, ডোন্ট মাইন্ড, আমি একটু তাড়াতাড়ি শেষ করার জন্যই বলতেছি। হ্যাঁ, এই সাইড ইফেক্ট এই ধরনের প্রবলেম হতে পারে। প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের ক্ষেত্রে ডোজমেন্টটা সাবধান থাকতে হবে। সিলিক্যাপ, সিলিমারিন, এটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে, লিভার ডিজিজ, লিভার সিরোসিসের ক্ষেত্রে দেওয়া হয়, ফ্যাটি লিভারের ক্ষেত্রে দেওয়া হয়। হেপাটোপ্রোটেক্টিভ এজেন্ট, স্টিমুলেট আরএনএ পলিমারেজ, ইনহ্যান্স প্রোটিন সিনথেসিস অ্যান্ড হেল্প টু রিজেনারেট অ্যান্ড রিপেয়ার লিভার সেল। এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, ড্রাইড এক্সট্রাক্ট অফ নিউট্রিশনাল ফ্রুটস। আমরা ফুড সাপ্লিমেন্ট যেমন ভিটামিন স্ট্যাক, ওমেগা 3, আয়রন, ভিটামিন সি, এগুলো দেখবো। আরেকটা হচ্ছে লিকোর সিরাপ, খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পত্রগাসাপ, যেটা হচ্ছে লিকোরিয়া অথবা হচ্ছে নন স্পেসিফিক ভেজিনালাইটিস বা পেলভিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার বা ব্যাক পেইন অ্যাসোসিয়েটেড উইথ লিকোরিয়া, এন্ড্রোমেট্রাইটিসের ক্ষেত্রে আমাদের পত্রগাসাপটা হচ্ছে নির্দেশিত। এটা হচ্ছে বেশ উটফট্রেডিয়া ফ্রুক্টিকোসা, এটা হচ্ছে মূল উপাদান। আমরা এগুলো ইনশাল্লাহ দেখবো, ফার্মাকোলজি, অ্যান্টিহেলমেন্থিক ইফেক্ট আছে,
এটা হচ্ছে পিএইচ কে কন্ট্রোল করে, অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট আছে, অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি অ্যাগেনিস্ট কোরিনিক ইনফ্লামেশন, অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি আছে। এগুলো আমরা কিভাবে কাজ করে এবং আমাদেরকে কিভাবে ভালো করে আমরা এই ফার্মাকোলজিকে দেখবো ইনশাল্লাহ। ডোজমেন্ট দেওয়া আছে। আরেকটা হচ্ছে ওলিস্ট্যাট। ওলিস্ট্যাটে যে আরেকটু আগে সাজেস্ট করলাম, এটা ওলিস্ট্যাট হচ্ছে কখন ইন্ডিকেশন হবে, যখন আমাদের হাইপোক্যালোরিক ডায়েট থাকবে, এর সাথে অ্যাডজাস্ট করে ওলিস্ট্যাট ওয়েট লসের জন্য দেওয়া হয়। ওলিস্ট্যাট কি? ওলিস্ট্যাট একটা লাইপেজ ব্লকার, যেটা আমাদের শরীরে আমাদের যে ফ্যাট সেটাকে হচ্ছে হাইড্রোলাইজ হতে দেয় না, শরীরে অ্যাবজর্ব হতে দেয় না, স্টুলের মাধ্যমে আমাদের তেলটা হচ্ছে শরীর থেকে বেরিয়ে হয়ে যায়, ফলে খুব দ্রুত ওয়েট কমে যায়। এটা ওয়েট কমানোর জন্য ওলিস্ট্যাট, এটা হচ্ছে লাইপেজ ব্লকার। এখানে লেখা আছে প্রোটিক স্পেসিফিক অ্যান্ড লং অ্যাক্টিং লাইপেজ ইনহিবিটর, পজিটিভ ইফেক্ট অন ওয়েট কন্ট্রোল। আমি জাস্ট ভিতরে কিছু ব্যাখ্যা করলাম না, জাস্ট এইভাবে অল্প করে বলে দিয়েছি। ডোজমেন্ট বলা আছে খাবারের 30 মিনিট আগে বা 30 মিনিট পরে খেতে হবে, এটা এইভাবে। আর ইন্টারাকশন বলতে সাইক্লোস্পোরিনেস প্লাজমা লেভেলকে রিডিউস করে। আর এটা যেহেতু আমাদের শরীরে যদি, আচ্ছা এটার ক্ষেত্রে একটু ফার্মাকোলজিটা একটু বোঝা ইম্পর্টেন্ট, এটা কীভাবে কাজ করে। ওলিস্ট্যাট আমাদের ইন্টেস্টাইন বা আমাদের খাদ্য যেখানে অ্যাবজর্ব হবে সেখানে আমাদের গিয়ে বাইন্ড করে এবং প্রোটিনকে হাইড্রোলাইজ হতে দেয় না, এটা এখানে লেখা আছে স্পষ্টভাবে। ফলে আমাদের প্রোটিনটা হচ্ছে স্টুলের মাধ্যমে চলে যায়, স্টুলটা অয়েলি বা ফ্যাটি স্টুল হয়। বুঝতে পারছে? যেহেতু অয়েল চলে যাচ্ছে শরীর থেকে, দ্যাটস মিন আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে, যেমন ADE কে, অথবা লিভোথাইরক্সিন, থাইরয়েডের যে ওষুধগুলো আছে লিভোথাইরক্সিন বা অরফারিন, অ্যাসপিরিন জাতীয় যে ওষুধগুলো আছে, অথবা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, এগুলোর সাথে কোনোভাবেই আমাদের ওলিস্ট্যাট দেওয়া যাবে না। আমরা এগুলো একটু সব দেখবো ইনশাল্লাহ। আর জিঙ্ক, এই যে জিঙ্ক আছে, ট্রিটমেন্ট অফ ফলিক অ্যাসিড জিঙ্ক ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কিভাবে করা হয়, ইন্টারাকশন কোন কোন এর সাথে ইন্টারাকশন করে। জিঙ্ক আমরা চাইলেই যে জিঙ্ক সিরাপ খাই, রুচি নেই, এটা আসলেই মিথ। এটা কখন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, কোন কোন ওষুধের সাথে দেওয়া যাবে না, এটা হচ্ছে যেমন লিভোডোপা বা লিভোথাইরক্সিন, মিথাইল ডোপা, পেনিসিলামাইন, এগুলোর সাথে দেওয়া যাবে না, লেখা আছে সবই। ইনশাল্লাহ আমি জাস্ট অল্প কয়েকটা 4-5টা সাপ্লিমেন্ট দেখাইছি, আজকে আর বেশি দেখানো সম্ভব না। এগুলো আমরা সুন্দর করে ধরে ধরে এক এক করে শিখতে হবে। আমরা এরপরে ইনশাল্লাহ একটা ডায়েট প্ল্যানে যাব। আমরা জাস্ট ডায়েট প্ল্যানের জাস্ট কিছু অংশ দেখিয়ে দিব। আমরা কি 2 মিনিটের বিরতি নিতে পারি এবং কথা আলোচনা করি, এরপর আমরা একটা ডায়েট চার্ট করে দেখাবো। ডায়েট চার্ট করা আছে, আমি দেখিয়ে দেবো। আমরা কি 2 মিনিটের একটা বিরতি নিব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 2 মিনিটের একটা বিরতি নিই। ওকে, এরপর আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি শুরু করব? জি স্যার। আচ্ছা ওকে, আমরা একটা পেশেন্ট দেখবো। এই পেশেন্টের ধরেন তেমন সমস্যা নেই, কনস্টিপেশন আছে, নর্মাল একটা পেশেন্টের জন্য দেখবো। একটা পেশেন্ট যখন আসবে, আমরা এখন কোথায় আছি? সাপ্লিমেন্টেশন শেষ, এখন শুধু ডায়েট প্ল্যানে। আমরা ইনভেস্টিগেশন, সাসপেক্ট, সাপ্লিমেন্টেশন শেষ। ডায়েট প্ল্যানের 3টে অংশ কি বললাম? ক্যালোরি ক্যালকুলেশন, তারপর মেনু প্ল্যান, ফুড সিলেকশন, 3 নম্বরে মেনু প্ল্যান। বুঝতে পারছেন? 3টা জিনিস, 1 ক্যালোরি ক্যালকুলেশন, 2 নম্বরে ফুড সিলেকশন, 3 নম্বরে মেনু প্ল্যান। আচ্ছা আমরা এটা একটু দেখি ডায়েট প্ল্যানের ক্ষেত্রে। প্রথমে একটা পেশেন্ট আসলে তাকে হচ্ছে ব্রকার্স ইন্ডেক্স দিয়ে তার আইডিয়াল ওয়েট নির্ণয় করে ফেলতে হবে। ব্রকার্স ইন্ডেক্স খুব সোজা, সেন্টিমিটারে নিয়ে 100 আমরা যদি বিয়োগ করি তার আইডিয়াল ওয়েট পেয়ে যাব। তো এটা হচ্ছে, আমি আগেই বলেন এখানে কোনো কিছুই একদম স্ট্যান্ডার্ড নাই, এটা চেঞ্জ করা যায়, ভেরিয়েবল প্রয়োজন অনুসারে চেঞ্জ করা যেতে পারে। আমরা যখন একটা পেশেন্ট পাবো তখন আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, তখন আমরা আইডিয়াল ওয়েট পেয়ে যাব। এরপর আমরা আইডিয়াল ওয়েট পেয়ে গেলে আমরা জানি প্রতি কেজি আমাদের বডিতে, পার কেজিতে আমাদের 30 কিলো ক্যালোরি করে লাগে। যারা আন্ডার ওয়েট তাদের ক্ষেত্রে 35 হবে, যারা ওভার ওয়েট তাদের ক্ষেত্রে 28 বা 25 এইভাবে দেওয়া হয়। ধরে এই পেশেন্টটা নর্মালের কাছাকাছি আছে, 8 কেজি মাত্র ওয়েট বেশি, আমরা 30 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করলে তার ডেইলি রিকোয়ারমেন্ট পেয়ে যাব। আমাদের মূল উদ্দেশ্য এই পেশেন্টটাকে
আমরা ওয়েট কমিয়ে আনবো 8 কেজি। তো আমরা হচ্ছে তাকে প্রতিদিনের খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সে কত গ্রাম পাবে আমরা এখান থেকে গ্রাম আকারে বের করে নিতে পারবো। কারণ সার্ভিং সাইজ আসলে এগুলো পেশেন্টরা তো বোঝে না। কারণ একটা পেশেন্টের যেমন 52, ওনার ওজন হচ্ছে 60 কেজি, আইডিয়াল ওয়েট 52 কেজি, আমরা তাকে বের করে নিতে পারবো প্রতিদিন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কত গ্রাম খাবে। কীভাবে বের করবো? পার্সেন্টেজ দিয়ে। তার ডেইলি রিকোয়ারমেন্ট প্রতিদিন প্রয়োজন 1420 কিলো ক্যালোরি, 1800 বের হয়েছে, আমরা 400 কিলো ক্যালোরি ওয়েট লসের জন্য কমাবো। এবং 400 কেন কমাবো এটা নিয়ে একটু পরে আলোচনা করব। আমরা হচ্ছে তারা দেখবো 60% কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এবং এইটা আপনারা দেখলেই বুঝবেন। 1420-এ 60%, 852, 284 আর 284। এরপর এটাকে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ দিলে কার্বোহাইড্রেট বেরিয়ে যাবে, 4 দিয়ে ভাগ দিলে প্রোটিন বেরিয়ে যাবে, আর 9 দিয়ে ভাগ দিলে ফ্যাট বেরিয়ে যাবে। কারণ 1 গ্রাম ফ্যাটে 9 কিলো ক্যালোরি। তার মানে এই পেশেন্টটার 60 কেজি একটা পেশেন্টের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ডেইলি রিকোয়ারমেন্ট বের হয়ে গেছে। বুঝতে পারছেন? তারপর এটাকে সকাল দুপুর রাত 3 ভাগে, প্রত্যেকটা কার্বোহাইড্রেট 3 ভাগ, সকাল দুপুর রাত, প্রোটিন 3 ভাগ, ফ্যাট 3 ভাগ, এভাবে ভাগ করে দিলে হয়। এটাকে আমরা কিভাবে ভাগ করব? সকালেরটাকে আবার 2 ভাগে, মিড মর্নিং আর হচ্ছে সকালেরটা, দুপুরেরটা আবার 2 ভাগে, সকালে, দুপুরে আর বিকালে, আর রাতেরটা রাতে। বুঝতে পারছেন? এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এটাকে 3 ভাগ, এটাকে 3 ভাগ, এটাকে 3 ভাগ, এভাবে করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন এখানে দেখবেন, উই রিডিউস 500 কিলো ক্যালোরি ফ্রম টোটাল কিলো ক্যালোরি, 0.5 কেজি রিডিউস পার ডে। একটা পেশেন্ট যখন আসবে আমরা তাকে বলে দিতে পারবো আপনি কত দিনে কত কেজি ওয়েট কমাবেন। ম্যাথমেটিক্যালি আমরা তাকে মিলিয়ে দেখাতে পারবো। কীভাবে দেখাবো? ধরেন একটা পেশেন্টকে যদি যেই পরিমাণ ডেইলি রিকোয়ারমেন্ট প্রয়োজন তার থেকে 500 কিলো ক্যালোরি আমরা রিডিউস করে দিই, তাহলে প্রতি সপ্তাহে আধা কেজি ওয়েট কমবে। আমার কথা ক্লিয়ার? একটা পেশেন্টের যেই কিলো ক্যালোরি প্রয়োজন, এই পেশেন্টটা এই যে বের করে ফেলেছে 1800 কিলো ক্যালোরি, আমরা যদি 400 কিলো ক্যালোরি বা 500 কিলো ক্যালোরি রিডিউস করি, প্রতি সপ্তাহে আধা কেজি কমবে। তাহলে তার এই যে বেশি ওয়েট আছে কত, 8 কেজি, তার আইডিয়াল ওয়েট 58, তার ওয়েট আছে এখন 60। 8 কেজি ওয়েট কমাতে সে যদি এত পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খায়, প্রতি সপ্তাহে তার আধা কেজি করে কমবে। 8 কেজি কমতে তার 16 সপ্তাহ লাগবে। আমরা তাকে একটা ডায়েট প্ল্যান দিয়ে বলবো যে আপনি এই ডায়েট প্ল্যান মানলে 16 সপ্তাহে আপনি 8 কেজি ওয়েট লস করতে পারবেন। এটা ম্যাথমেটিক্যালি প্রুভেন, বায়োলজিক্যালি অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে বা কম মিলতে পারে। এই হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা জাস্ট গ্রামে লেখার জন্য। এরপর আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে ফুড সিলেকশন প্ল্যান, কোন ফুড কোন ডিজিজের জন্য, এবং এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের পার্সেন্টেজ এগুলো চেঞ্জ হবে। যেমন এইটাই কিডনি পেশেন্টের ক্ষেত্রে প্রোটিন চলে আসবে 10%, আবার ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে কার্বোহাইড্রেট চলে আসবে 40%। এগুলো চেঞ্জ হয় রোগ অনুযায়ী, ডিজিজ অনুযায়ী। আমরা কোন কোন ডিজিজের জন্য ডায়েট প্ল্যান করবো জানেন? আমি একটু দেখাই। আমরা ডায়েট প্ল্যান করব এই রোগের জন্য, এই যে এখানে লেখা আছে, এই যে দেখুন। কেউ একজন একটু পড়েন, আমরা কোন কোন রোগের জন্য পড়বো। আমি তো একটু টায়ার্ড, একটু কেউ একজন একটু বলেন। যে কেউ একটু বলেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন, রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, গর্ভবতী এবং যৌন দুর্বলতা, পাইলস, আর্থাইটিস, কিডনি পেশেন্ট, শিশু, তারপর হচ্ছে হার্টের জন্য, ডিসলিপিডিমিয়া যাদের আছে, বডি বিল্ডিং, পিসিওএস, আমরা অনেক ধরনের ডায়েট প্ল্যান আছে, এগুলো সবই করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপর আমরা যেটা দেখব, ফাইনালি আমরা একটা ডায়েট চার্ট আসলে দেখতে পারি। ডায়েট চার্ট করা আছে, যেমন এই পেশেন্টের আমরা যদি একটা ডায়েট চার্ট করা আছে, সাসপেক্ট লেখা আছে, ইনভেস্টিগেশন লেখা আছে, স্ট্রিক্টলি উনি কীভাবে কী করবে এখানে লেখা আছে, সকাল দুপুর রাত কীভাবে খাবে। ওই যে বললাম না, এই যে দেখুন আমরা সকালে কিছু খাবার দিয়েছি, এটা কীভাবে আনছি, ফুড সিলেকশন প্ল্যান, তার ডিজিজ অনুযায়ী কোন কোন খাবারগুলো দিতে হবে সেই অনুযায়ী খাবারগুলো নিয়ে আসছি। পরিমাণ কীভাবে নির্ধারণ করব? ওই যে মাত্র দেখলাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ওটাকে 3 ভাগ করে করে এই খাবারের নিচে আমরা প্রয়োজন অনুসারে বুঝে লিখে দিব কোনটা কত গ্রাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। বুঝতে পারছেন? এই যে দেখুন ফুড সিলেকশন প্ল্যান, এই পেশেন্টের কনস্টিপেশন ছিল বা গ্যাস্ট্রাইটিস ছিল, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে করব? আমরা দেখুন যে খাবার দিয়েছি, আমরা রেড রাইস দিয়েছি, ইগ হোয়াইট দিয়েছি। রেড রাইস কেন দিয়েছি? আমরা রেড রাইস দেওয়ার বেশ কয়েকটা কারণ আছে, যেমন ফাইবার রিচ, গ্লাইসেমিক ইন্ডেক্স কম, বি ভিটামিন বা অ্যান্টিঅক্সিডেন্ট, প্রত্যেকটাই আমাদের গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে ভালো। ইগ হোয়াইট দিয়েছি যাতে কোলেস্ট্রল বেশি না থাকে,
আমরা তাকে স্ট্রিক্টলি কিছু খাবার খেতে বলেছি এবং কিছু খাবার বাদ দিতে বলেছি। যেমন টমেটো বাদ দিতে বলেছি, এর ভিতরে ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, লাইকোপেন এগুলা গ্যাস্ট্রাইটিস বাড়াতে পারে, হ্যাঁ? তারপর হচ্ছে বেগুন হচ্ছে অ্যান্টিহিস্টামিন বা অ্যালকানয়েড থাকে, এই জন্য না বলেছি। মিল্ক অনেক সময় দেখা যায় ফার্মেন্টেড বা বোলাটিং তৈরি করতে পারে। ক্যাবেজে উচ্চমাত্রার ফাইবার থাকায় বোলাটিং করতে পারে। আমরা সলিবল ফাইবার জাতীয় খাবারগুলো খেতে বলেছি এবং সবজি শাকগুলা বাদ দিতে বলেছি। যেখানে দেখা আছে আমরা প্রত্যেকটা খাবার দেওয়ার কারণ আছে। দুই একটা যদি বলি, যেমন আপেলে হচ্ছে সলিবল ফাইবার থাকে, অথবা আমরা যদি বলি বেল বা মেথি খেতে বলেছি, কারণ মিউসিলেস থাকে যেটা গ্যাস্ট্রাইটিস পেশেন্টের জন্য অনেক ভালো। এই ধরনের যেমন আবার কিছু খাবার দেখুন এখানে প্রত্যেকটা সল্টি বিস্কুট, সুগারি এগুলা খেতে বলেছি। সল্টি হচ্ছে অসমোটিক প্রেশার বাড়ায়, সুগারি হচ্ছে ফার্মেন্টেড বা বোলাটিং বাড়ায়। চা বা কফিতে ক্যাফেইন থাকে যেটা হচ্ছে অ্যাসিড সিক্রেশনকে বাড়িয়ে দেয়, গ্যাস্ট্রাইটিস পেশেন্টের জন্য খারাপ। প্রত্যেকটা খাবার দেওয়ার কারণ আছে এবং এগুলোর ব্যাখ্যা জানতে হবে। অর্গান মিট খেতে না বলেছি, তাকে হচ্ছে কারণ কি স্যাচুরেটেড ফ্যাট থাকে যেগুলো অ্যাসিড সিক্রেশন বাড়ায়। এরকম প্রত্যেকটা খাবারেরই ব্যাখ্যা আছে, আপনারা যদি বলেন আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করে দেবো। এরপর আমরা যদি দেখি নিচের দিকে আসি, যেমন দেখবেন তাকে অ্যাসপিরিন বা আইবোফ্রুপেন বা রসুভাস্টিন খেতে না বলা হয়েছে, কারণ কি এগুলো হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন যে হরমোন সেটাকে রিডিউস করে, যেটা গ্যাস্ট্রাইটিসকে হচ্ছে অনেক সময় বাড়িয়ে দেয়, ট্রিগার করে। এটা ডায়েট প্ল্যান 1 মান্থের জন্য আমরা এগুলো আসলে করা শিখবো। ফুড সিলেকশন প্ল্যান, মেনু প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে যারা প্র্যাকটিস করতে চান, শিখতে চান, এগুলাই শিখতে হবে, বেশি না। আমি মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই সব দেখিয়ে দিলাম। আপনারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান, আমরা ধরে ধরে একদম সব কিছু 20টা ক্লাসের মতো